আজকের গল্প সতী। গল্পটি লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। লোকটি হাত দেখিতে জানে, ঠিকুজি কোষ্ঠী গণনা করিতে জানে এবং গল্প বলিতে পারে। পেশা কিন্তু বিমার দালালি। বয়স আন্দাজ ৪৫, গম্ভীর, মোটা এবং ধরিবাজ। এই জাতীয় লোককে আমি সর্বদাই এড়াইয়া চলি, কিন্তু কেমন করিয়া জানি না তাহার খপ্পরে পড়িয়া গিয়াছিলাম। ১০,০০০ টাকার জীবন বীমা করিয়া ভবিষ্যতের পায়ে বর্তমানকে বন্ধক রাখিয়া চক্ষে সরিষার ফুল দেখিতেছিলাম। কিন্তু সে যাক, নিজের দুঃখের কথা এখানে বলিতেছি না। লোকটি তাহার জীবনের একটি অভিজ্ঞতার যে কাহিনী শুনাইয়াছিল তাহাই লিপিবদ্ধ করিতেছি। বীমা দালালের সত্যবাদিতা সম্বন্ধে কোনো মতামত প্রকাশ করিতে চাহি না। তাহারা হয়তো অহরহ সত্য কথাই বলিয়া থাকেন, কিন্তু এই কাহিনীর সত্যাসত্য বিষয়ে দায়িত্ব গ্রহণ করিতেও আমি অক্ষম। যেমন শুনিয়াছিলাম তেমনই লিখিতেছি। আমি তখন বোম্বাই প্রবাসী। দ্বিতীয় মহাযুদ্ধের আরম্ভের দিকে চাকরি ছাড়িয়া দিয়া বসিয়া আছি। যে কোনো দিন সকালে, কোনো দিন বিকালে আমার বাসায় আসিত। আমার হাত দেখিয়া এমন উজ্জ্বল ভবিষ্যতের চিত্র সে আঁকিয়াছিল যে মুগ্ধ হইয়া গিয়াছিলাম। লোকটির গল্প বলিবার ভঙ্গি নাটুকে নয়, বরঞ্চ তাহার বিপরীত। সামান্য সূত্র ধরিয়া সে গল্প আরম্ভ করিত, ধীর মন্থর কণ্ঠে বলিয়া যাইত। সে যে গল্প বলিতেছে তাহা প্রথমে ধরা যাইত না। তারপর কখন অলক্ষিতে গল্প জমিয়া উঠিত, আফিমের নেশার মতো ধীরে ধীরে মনকে গ্রাস করিয়া ফেলিত। একদিন সন্ধ্যার পর সে আসিয়া জুটিয়াছিল। সেদিন আর কেহ আসে নাই। আমি আরাম কেদারায় লম্বা হইয়া গড়গড়া টানিতেছিলাম। সে একটা বেতের চেয়ারে বসিয়া দীর্ঘ সিগার ধরাইয়াছিল। বাহিরে রিমঝিম বৃষ্টি চলিয়াছে। বোম্বাই বৃষ্টি, বজ্রহীন, বিদ্যুৎহীন, উদ্বেগহীন বৃষ্টি। এই বৃষ্টিতে শুধু বহিরঙ্গ নয়, মনও ভিজিয়া ভারী হইয়া ওঠে। সে সন্তর্পণে অ্যাস্ট্রেতে সিগারেট ছাই ঝাড়িয়া রাখিতে রাখিতে বলিল, আজকাল সীতা সাবিত্রী খুব বেশি দেখা যায় না বটে, কিন্তু সতীর সাধী মেয়ে একেবারে নেই এ কথা বলা চলে না। কথাটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, কোনো পূর্ব সংযোগও নাই। আমি ভ্রু বাঁকাইয়া প্রশ্ন করিলাম, তাই নাকি? হঠাৎ এ কথা কেন? সে সিগার দাঁতে চাপিয়া ২-৩টা মৃদু টান দিল। বলিল, বৃষ্টি দেখে মনে পড়ে গেল। গত বছর গ্রীষ্মের শেষে আমি গুজরাট গিয়াছিলাম, একেবারে গুজরাটের অন্দর মহলে। সেখানে একটা ব্যাপার দেখলাম। কি? সতীদাহ? ওদিকে এখনো মাঝে মাঝে হয় শুনেছি। না না, সতীদাহ নয়। একটু কাশিয়া গলাটা পরিষ্কার করিয়া সে বলিতে আরম্ভ করিল, কাকুভাই দেশাই আমার বন্ধু, এক কোম্পানিতে কাজ করি। গুজরাটের কয়েকটা তহসিল নিয়ে তার এলাকা, সেখানেই থাকে। মাঝে মাঝে বোম্বাইয়ের হেড অফিসে আসে। গত বছর কাকুভাই হেড অফিসে এসেছে। আমাকে বলল, চলো না, গুজরাট বেরিয়ে আসবে। আমার অফিসে অনেক কাজ জমে গেছে, তোমাকে পেলে সামলে নিতে পারবো। কর্তার অনুমতি নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম। আমি সুরাট, আমেদাবাদে কয়েকবার গেছি বটে, কিন্তু গুজরাটে কখনো ঢুকিনি। দেশটা দেখবার ইচ্ছা ছিল। ভারতবর্ষে যত জাত আছে তার মধ্যে গুজরাটিরাই বোধহয় সবচেয়ে বড় মানুষ। টাকা রোজগারের এত ধান্দা মারোয়ারিরা জানে না।
ভাবলাম দেখে আসি কোন গোলার চাল খেয়ে ওদের এত বিষয় বুদ্ধি। সারা গুজরাতে বোধহয় 200-400 রাজ্য আছে। খুদে খুদে রাজ্য, খুদে রাজ্য, খুদে রাজধানী। শহরগুলির জীর্ণ অবস্থা, সরু সরু গলি, বাড়িগুলো গলে খসে পড়েছে। মৌচাকের মধু নিকড়ে নিয়ে শুকনো ভাঙা মৌচাকটাকে কে যেন ফেলে দিয়েছে। আসল গুজরাতের এই চেহারা। বেশ বোঝা যায় গুজরাতিদের ঘরে কিছু নেই। মারোয়ারিদের মতো ঘর থেকে বেরিয়ে ওরা মধু সঞ্চয় করে। যে জাতের ঘরে খাবার আছে তারা বাইরে যায় না। বাঙালির মতো ঘরের মাটি কামড়ে পড়ে থাকে, মধু সঞ্চয় করতে পারে না। যা হোক, আমরা তো গিয়ে পৌঁছলাম। শ্রীহীন শহর, দেখবার কিছুই নেই। তার উপর পচা গরম, আকাশে মেঘ ঘোরাঘুরি করছে। 2-4 দিনের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। তার আগে গ্রীষ্ম ঋতু অন্তিম কামড় দিয়ে নিচ্ছে। কাকু ভাইয়ের বাসাতেই আছি। তার ঘরে বউ আর 2টি মেয়ে। মহাত্মাজির কল্যাণে গুজরাতি মেয়েরা পর্দা থেকে মুক্তি পেয়েছে, কিন্তু তাদের মন এখনো রান্নাঘরের চৌকাঠ পার হতে পারেনি। বড় বেশি সংসারী গুজরাতি মেয়েরা সংসার নিয়েই আছে। নিজেরা রাঁধে, জল তোলে, কাপড় কাচে, বাজার করে। খাওয়া দাওয়ার ব্যাপার অত্যন্ত সংক্ষিপ্ত। মাছ মাংসের পাট নেই, তবে খুব দুধ খায়। কথায় কথায় দুধ খায়। বাড়িতে কেউ এলে তাকে চায়ের বদলে দুধ দেয়। কাকু ভাইয়ের বউ সুশীলাবেন ভারী শান্ত প্রকৃতির মহিলা। আমাকে যথেষ্ট আদর যত্ন করলেন। তবু মনে হলো তিনি যদি একটু কম সংসারী হতেন তাহলে বোধহয় ভালো হতো। কিন্তু কি করবেন উনি? গুজরাতি জাতের ধাতি ওই। চড়ুই পাখি যেমন বেশি উঁচুতে উঠতে পারে না, ওদের মন তেমনি মাটি থেকে বেশি উঁচুতে ওঠে না। তাই বলে কি ব্যতিক্রম নেই? আছে বই কি। মহাত্মাজি তো মস্ত একটা ব্যতিক্রম, কিন্তু এরকম ব্যতিক্রম বড় বেশি চোখে পড়ে না। আদর্শ নিয়ে ওদের বেশি মাথা ব্যথা নেই। তাই বোধহয় মাঝে মাঝে ওদের মধ্যে বিরাট আদর্শবাদী মানুষ জন্মগ্রহণ করে জাতটাকে বাঁচিয়ে রেখেছেন। 3-4 দিন কেটে গেল। কাকু ভাই আমাকে তার অফিসে নিয়ে যায়। সেখানে তার কাজকর্মে তাকে সাহায্য করি, অফিসের কাজকর্ম এগিয়ে দিই। অনেক লোক আসে অফিসে। বীমা কোম্পানির অফিসে আড্ডা দেবার জায়গা। কেউ দিতে আসে, কেউ বীমা সম্বন্ধে খোঁজ খবর নিতে আসে। সাব এজেন্টরা কেস নিয়ে আসে। কাকু ভাইয়ের মুখে তারা যখন শোনে আমি হাত দেখতে জানি, সবাই আমাকে ঘিরে ধরে। সকলের মুখে একটাই প্রশ্ন, কবে আমার টাকা হবে? একদিন বিকালবেলা কাকু ভাই বলল, চলো তোমাকে বেরিয়ে নিয়ে আসি। শহরটা তো একবার দেখলেও না। বললাম, কি আছে তোমার শহরে? সে বলল, কিছুই না, তবু নদীর ধারটা মন্দ নয়, চলো সেই দিকেই যাওয়া যাক। দুজনে বেরুলাম। আকাশে মেঘ বেশ গাঢ় হয়েছে, বাতাস নেই। ঘরে বসে বসে দম বন্ধ হয়ে আসে। তার চেয়ে বাইরে ভালো। বোধহয় আজ রাত্রেই বর্ষা নামবে। গলির পর গলি পার হয়ে নদীর দিকে চলেছি। একসময় কাকু ভাই বলল, চলো চম্পক ভাইকে একবার দেখে যাই, অনেক দিন খোঁজ পাইনি। কাছেই তার বাড়ি। আর একটা গলিতে ঢুকলাম। চম্পক ভাইকে? কাকু ভাই বলল, চম্পক ভাই প্যাটেল, আমার পরিচিত একটা ছোকরা। সাব এজেন্টের কাজ করত, মাঝে মাঝে 2-1টি কেসও আনত। বড় গরিব, কয়েক মাস হলো টিবিতে ধরেছে। গলিটা সরু হয়ে যেখানে পাশাপাশি দুজন হাঁটার অযোগ্য হয়ে পড়েছে, সেখানে একটা ছোট্ট একতলা বাড়ি। বাড়ির গা থেকে খাবলা খাবলা প্লাস্টার উঠে গেছে। বন্ধ দরজার রং মাছের আঁশের মতো ছেড়ে ছেড়ে আসছে।
জরাজীর্ণ বাড়িটায় মানুষ আছে বলে মনে হয় না, যেন পোড়ো বাড়ি। কাকুভাই দরজায় ধাক্কা দিল। কিছুক্ষণ পরে একটি মেয়ে এসে দরজা খুলে দাঁড়ালো। কাকুভাই জিজ্ঞেস করলো, চম্পক ভাই কেমন আছে রমাবেন? এক নজর দেখে মনে হয় মেয়েটি অপূর্ব সুন্দরী। তারপর বুঝতে পারা যায় অপূর্ব সুন্দরী নয়, অপূর্ব তার লাবণ্য। মুখে আর সারা গায়ে লাবণ্য ফেটে পড়ছে। বয়স আন্দাজ 26-27, রং ফর্সা, টানা টানা চোখ, ঠোঁট দুটি পাকা তেলাকুচোর মতো টুকটুকে লাল, কিন্তু মুখে রুজ পাউডার কিচ্ছু নেই। গুজরাতি মেয়েরা শীতে সিঁদুর পরে না, তাই সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না। তবু বুঝতে কষ্ট হলো না যে রমাবেন চম্পক ভাইয়ের বউ। কাকু ভাইয়ের প্রশ্নের উত্তরে রমাবেন একটু ঘাড় নাড়ল। তার টানা টানা চোখের মধ্যে কি যেন রয়েছে, ঠিক ধরা যায় না। যেন তার মন ইহলোক ছাড়িয়ে অনেক দূর চলে গেছে, যেন সে পৃথিবীর মানুষ নয়। এটা তার স্বাভাবিক ভঙ্গি কিনা প্রথমবার তাকে দেখে বুঝতে পারলাম না। ঘরের ভিতর থেকে অবসন্ন কাশির আওয়াজ এলো। কাকুভাই বলল, এসেছি যখন চম্পক ভাইকে একবার দেখেই যাই। রমাবেনের একবার আমার মুখের পানে তাকালো, একবার কাকু ভাইয়ের পানে তাকালো, তারপর আস্তে আস্তে মাথা নাড়ল, অর্থাৎ না। কাকু ভাই তৎক্ষণাৎ বলল, আচ্ছা থাক, আমার এই বন্ধুটি বোম্বাই থেকে এসেছেন, তাই কদিন খবর নিতে পারিনি, আমি কাল আবার আসব। রমাবেনের মুখে একটু হাসি ফুটে উঠল, তারপর চটা ওঠা দরজা আবার বন্ধ হয়ে গেল। ফিরে চললাম। যেতে যেতে কাকুভাই বলল, চম্পক ভাই বোধহয় আর বাঁচবে না। যদি না বাঁচে রমাবেনের কি হবে তাই ভাবছি। ওদের কারোর 3 কুলে কেউ নেই। চম্পক ভাইকে বলেছিলাম অন্তত 1000 টাকার একটা পলিসি নাও, তা শুনল না। রমাবেনের লাবণ্য ভরা মূর্তি আমার চোখের সামনে ভাসতে লাগলো। যার স্বামী টিভিতে মরতে বসেছে তার এত লাবণ্য! কিরকম মেয়ে রমাবেন, মুমূর্ষু স্বামীর সেবা করে না? আরও কয়েকটা গলি ঘুচি পেরিয়ে নদীর ধারে গিয়ে পৌঁছলাম। মেঘলা আকাশ থমথম করছে। মেঘের আড়ালে সূর্যাস্ত হয়েছে কিনা বোঝা যাচ্ছে না। নদী খুব চওড়া নয়, বড় জোর 50-60 গজ। তাও জল শুকিয়ে বালি আর পাথরের ঢেলা বেরিয়ে পড়েছে। খাদের মাঝখান দিয়ে জলের একটা সরু নালা বয়ে যাচ্ছে। দুধারে উঁচু পাথুরে পাড়। বর্ষা নামলে নিশ্চয়ই কানায় কানায় জল ভরে ওঠে। আমরা একটা পাথরের ওপর পা ঝুলিয়ে বসলাম। এখানটা বেশ নিরিবিলি। নদীর ঘাট এখান থেকে বেশ খানিকটা দূরে। আমি সিগারেট ধরালাম। কাকুভাই সিগারেট বের করলো। গুমট ভেঙে পশ্চিম থেকে একটু হাওয়া আরম্ভ করেছে দিতে। সমস্ত দিনের আকাট গরমের পর ভারী মিষ্টি লাগলো এই হাওয়াটা। নদীর এপারে শহর, ওপারে জনবসতি নেই। ওদিকে পাড়ের ওপর এক সারি ছোট ছোট মন্দির রয়েছে, বোধহয় 20-25টা। সবগুলো এক মাপের, 6 ফুট কি 7 ফুট উঁচু। জিজ্ঞেস করলাম, ওগুলো কিসের মন্দির? কাকুভাই একবার সেদিকে তাকিয়ে কপালে হাত ঠেকালো। ওগুলো সতী মন্দির। সতী মন্দির? সে কাকে বলে? কেষ্টবিষ্টুর মন্দির, গণপতি মহালক্ষ্মীর মন্দির, জগন্নাথ মা কালীর মন্দির জানি, কিন্তু সতী মন্দিরের নাম তো কখনো শুনিনি। বললাম, সে কাকে বলে? কাকুভাই তখন গল্প ফেঁদে বসল। বলল, আজকের কথা নয়, প্রায় 1000 বছর ধরে চলে আসছে। যখনই এই শহরে কোনো সতী নারীর মৃত্যু হয়েছে
তখনই শহরের লোকেরা তার স্মৃতি রক্ষার জন্য নদীর ধারে একটি করে মন্দির তৈরি করেছে। সব সত্ত্বেও 24টি মন্দির আছে। শেষ মন্দিরটি তৈরি হয়েছিল 60-70 বছর আগে, তারপর আর হয়নি। প্রতি পূর্ণিমায় শহরের মেয়েরা মন্দিরে গিয়ে ফুল জল দিয়ে আসে, কামনা করে তারাও যেন সতী হতে পারে। মন্দিরগুলি আমাদের শহরের মস্ত গৌরব। আমি বললাম, ঠিক বুঝলাম না, তুমি বলছো 1000 বছরে মাত্র 24টি সতী পাওয়া গেছে, আর বাকি সব মেয়েরা কি অসতী ছিল? কে সতী অসতী তার বিচার কিভাবে হয়? কাকু ভাই একটু চুপ করে থেকে বলল, গোড়ার দিকে কি হয়েছিল জানি না, কিন্তু গত 150-200 বছরে যা হয়েছে তা বলতে পারি। শহরের বুড়ো বুড়িদের মুখে শুনেছি এক অলৌকিক ব্যাপার হয়। যেদিন শহরে কোনো সতী নারীর মৃত্যু হয়, সেদিন সন্ধ্যার পর ওই মন্দিরগুলোতে হঠাৎ আলো জ্বলে ওঠে। তারপর প্রদীপ হাতে নিয়ে সতী নারীরা মন্দির থেকে বেরিয়ে আসেন। তারা দল বেঁধে মন্দিরগুলোকে প্রদক্ষিণ করেন, তারপর আবার মন্দিরে অদৃশ্য হয়ে যান। শহরের লোকেরা তাই দেখে বুঝতে পারে, তখন তারা নতুন মন্দির তৈরি করে দেয়। অলৌকিক ব্যাপার হঠাৎ বিশ্বাস হয় না, আবার সংস্কারের বিরুদ্ধে তর্ক করাও চলে না, তাতে বন্ধু বিচ্ছেদ হয়। আমি চুপ করে রইলাম। এতক্ষণে চারদিক ঘোর ঘোর হয়ে এসেছে। বাতাসে একটা ভিজে ভিজে স্পর্শ, যেন কাছেই কোথাও বৃষ্টি আরম্ভ হয়েছে। পশ্চিম দিক থেকে কুয়াশার মতো একটা আবছায়া পর্দা এগিয়ে আসছে। কাকু ভাই উঠে পড়ল, চলো ফেরা যাক। নিভে যাওয়া সিগারেটটা ফেলে দিয়ে আমিও উঠে দাঁড়ালাম। কুয়াশার পর্দা তখন ওপারের মন্দিরগুলোর ওপর এসে পড়েছে, কিন্তু মন্দিরগুলো একেবারে ঢাকা পড়ে যায়নি। হঠাৎ এক অদ্ভুত ব্যাপার হলো, মন্দিরগুলোর মধ্যে দপ করে আলো জ্বলে উঠল, যেন কেউ সুইচ টিপে সবগুলো মন্দিরের আলো একসঙ্গে জ্বালিয়ে দিলে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। আমার পাশে দাঁড়িয়ে কাকু ভাইও দেখতে পেয়েছিল। সে দুহাত জোর করে বলতে লাগলো, জয় সতীমা, জয় সতীমা। তার গলা থরথর করে কাঁপছে। আমি ফিসফিস করে তাকে জিজ্ঞেস করলাম, মন্দিরগুলোতে ইলেকট্রিক লাইট আছে নাকি? সে চাপা গলায় বলল, ইলেকট্রিক কোথায়, জয় সতীমা, কত পুণ্যে আমি এ দৃশ্য দেখলাম, জয় সতীমা। ওদিকে আলোর সারি নড়তে আরম্ভ করেছে। এত দূর থেকে স্পষ্ট মানুষের মূর্তি দেখতে পেলাম না, তবু মনে হলো একদল মেয়ে প্রদীপ হাতে নিয়ে মন্দির প্রদক্ষিণ করতে শুরু করেছে। আলোর সারি সাপের মতো মন্দির প্রদক্ষিণ করে ফিরে এলো। তারপর প্রদীপগুলো ক্রমশ নিস্তেজ হয়ে নিভে গেল। গুড়ি গুড়ি বৃষ্টি মুখে লাগছে। যাকে কুয়াশা মনে করেছিলাম তা আসলে বৃষ্টির সূত্রপাত। কাকু ভাই তখনও তদ্গতভাবে হাত জোর করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, চলো এবার ফেরা যাক। কাকু ভাই চমকে উঠল, তারপর বলল, কোন সতীর দেহান্ত হয়েছে কে জানে, চলো শহরে খবর নিই। ফিরে চললাম। শহরের দোকানপাটে আলো জ্বলছে। গুড়ি গুড়ি বৃষ্টি বাতিগুলোকে ঘিরে রং ফলাচ্ছে। কিছুক্ষণ চলবার পর দেখলাম কোট প্যান্ট পরা একজন লোক হাতে ব্যাগ নিয়ে হনহন করে আসছে। কাকু ভাইকে দেখে থমকে দাঁড়ালো, বলল, কে কাকু ভাই? কাকু ভাই বলল, হ্যাঁ। কি খবর ডাক্তার সামন্ত, কোথায় চলেছ? ডাক্তারকে চিনতে পারলাম, আমাদের কোম্পানির স্থানীয় ডাক্তার। সে বলল, শোনোনি, চম্পকলাল মারা গেছে। দুজনেই চমকে উঠলাম।
কাকু ভাই বলে উঠল, মারা গেছে? এই ঘন্টাখানেক আগে তার বাড়িতে গিয়েছিলাম, তার বউ রমাবেন। ডাক্তার বলল, রমাবেনও নাকি মারা গেছে? অ্যাঁ? হ্যাঁ, কিছু বুঝতে পারছি না, আসবে তো এসো, বলে ডাক্তার হনন করে চলল। আমরা আচ্ছন্নের মতো তার পিছু পিছু চললাম। যাকে 1 ঘন্টা আগে সহজ সুস্থ মানুষ দেখেছি, যার অপরূপ লাবণ্য চোখের সামনে জ্বলজ্বল করছে, সে মরে গেছে। চম্পক ভাইকে দেখিনি, তার হয়তো মৃত্যু ঘনিয়ে এসেছিল। কিন্তু ডাক্তার চলতে চলতে বলল, চম্পকলালকে আমি দেখছিলাম, সে 2-1 দিনের মধ্যে যাবে জানতাম, কিন্তু রমাবেনের স্বাস্থ্য তো বেশ ভালোই ছিল। কে জানে, হয়তো স্বামীর মৃত্যুর শক সহ্য করতে পারেনি, কিংবা হয়তো বিষ-টিষ কিছু। চম্পক ভাইয়ের বাড়ির দরজা খোলা, সামনে কয়েকজন লোক জড়ো হয়েছে। আমরা ডাক্তারের পিছন পিছন ভিতরে গেলাম। একটি ঘরে আলো জ্বলছে, বিছানার উপর শুয়ে আছে কঙ্কালসার একটি মৃতদেহ, আর তার পাশে তার একটা হাত 2 হাতে বুকের ওপর চেপে ধরে রমাবেন যেন ঘুমিয়ে পড়েছে। তার মুখে কোনো বিকৃতি নেই, যেন পরম নিশ্চিন্ত মনে স্বামীর পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। ডাক্তার দুজনকে পরীক্ষা করল, তারপর মুখ তুলে বলল, দুজনেই মৃত। আমি আর কাকু ভাই আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে অন্ধকারে তখনও কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। বৃষ্টির জোর বেড়েছে। আমরা ভিজতে ভিজতে বাসায় ফিরে চললাম। হঠাৎ কাকু ভাই আমার একটা হাত চেপে ধরে বলে উঠল, ভাই, সতী নারীরা কেন আজ প্রদীপ হাতে নিয়ে বেরিয়েছিলেন এখন বুঝতে পারলে? রমাবেনকে আমি তো 1000 বার দেখেছি, কিন্তু সে যে এত বড় সতী তা তো একবারও মনে হয়নি। রমাবেন বিষ খেয়েছিল কিনা আমরা জানতে পারিনি। ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়েছেন, দুজনের দেহ এক চিতায় দাহ হয়েছিল। সতীত্ব বলতে ঠিক কি বোঝায় আমার চেয়ে আপনি ভালো জানেন। কায় মনোবাক্যে একটি পুরুষকে যে মেয়ে ভালোবাসে তাকেই আমরা সতী বলি। রমাবেন সম্বন্ধে আমি কিছুই জানি না। মাত্র একবার 2 মিনিটের জন্য তাকে দেখেছিলাম, কিন্তু সে যে মহাসতী ছিল তাতে আমার আর সন্দেহ নেই। স্বামীর হাত বুকে নিয়ে মহানিদ্রায় ডুবে যাওয়ার সেই দৃশ্য যে দেখেছে সেই বুঝেছে রমাবেনের মন কি ধাতুতে তৈরি ছিল। তাই বলছিলাম, আজকালকার দিনেও সতী নারী একেবারে নেই এ কথা বলা চলে না।